হারতেরা জঙ্গল বলা হয়ে থাকে। জীবনে এই প্রথমবার খুব ভালো মাছ ধরেছি ভাইয়া, সেই হয়েছে। এই জঙ্গলে মঙ্গল হওয়ার জন্য 2 মিনিটও সময় লাগে না। এত দেখছি শেয়াল বেঙ্গল টাইগার, তুমিও নিচে নেমে এসো। এখানে যে পণ্ডিতি করা দোকরা ছাড়া আসে সে হাউন আঙ্কেল। হোগাই ব্যথা পেয়েছি, এটা ঘূর্ণিঝড় মুখার মারো, তাই ঠাডা পড়ার সম্ভাবনা আছে। আমি সিয়াম গ্রিস আপনাদেরকে এই এপিসোডের মাধ্যমে পণ্ডিতি করে দেখাবো। ম্যান ভার্সেস খেতে আপনাকে স্বাগতম। আমি এখন ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলে আছি। এটি প্রায় 250 গ্রাম জুড়ে অবস্থিত। আমি এখন গাছে দাঁড়িয়ে আছি আর সমুদ্র থেকে কয়েক আঙ্গুল উপরে আছি। আর আমি আপনাদেরকে দেখাবো এমন জায়গায় এসেও কিভাবে শয়তানি করা যায়। আর যেটা আমি প্রত্যেকবার দেখিয়ে থাকি, এইবার আমি তাই করব। আর এইবার আমার সাথে রয়েছে একটা সোয়েটার, যার নিচে আমি টি শার্ট পরেছি। আর হ্যাঁ, একটি প্যান্টও আছে যার নিচে জাইঙ্গিয়া। পাইলট যখন বুইরা আঙ্গুল দেখাবে তখন আমি এখান থেকে জাম্প করব। ঝাঁপ দেওয়ার সময় হয়েছে। আমি পাইলটের বুইরা আঙ্গুলের সিগন্যাল পেয়ে গেছি। এখন আমাকে এখান থেকে জাম্প করতে হবে। প্লেন থেকে জাম্প দেওয়ার সময় সবসময় সতর্ক থাকতে হবে, কারণ এটা আপনার খালুর বাড়ি নয়। এখানে একটু 19-20 হলেই 21 হওয়ার কোনো চান্স থাকবে না। 1900 সালে এক বুইরা বেড়া ঝাঁপ দেওয়ার সময় প্যারাশুটের সাথে ঘাটতেরামি করে, আর যার ফলে খাইস্টা বুইরা মারা যায়। আর তাই ঘাটতেরামি সব জায়গায় দেখাতে নেই। ওকে, চললাম। সাবধানে এসো। এই ধরনের পানি থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হয়, কারণ এখানে কুমির রয়েছে যারা আপনার খালু লাগে না। ধরতে পারলে পুঁটি মাছের মতো ঘাপুস ঘুপুস করে খাবে। হ্যাঁ ক্যামেরাম্যান, উঠে পড়ো। হ্যাঁ এই তো হ্যাঁ ধরেছ। আর কি করতে সস ওটা? হ্যাঁ ফাটাফাটি জঙ্গলে স্বাগতম। সাদার্ন এলস এখনো বছরে 3 ভাগ করে বড়ছে। জঙ্গলে প্রবেশের পরে আপনাকে দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয় করতে না পারলে মেন কাছে ভয় ফাঁসতে হবে। দিক নির্ণয় করতে জরুরি হলেও তার থেকে বেশি জরুরি হলো চুল পাকনামি। আর চুল পাকনামি করার জন্য এই শুধুমাত্র ছুরিতেই যথেষ্ট। তবে যদি আপনি সূর্যের আলোটা ভালো পান তাহলে আপনি ছায়া দিয়ে দিকটা ঠিক করে ফেলতে পারবেন। তবে আমি প্রথমেই এখানে পরিষ্কার করে নিব। আর আমার হাতে থাকা ছুরিটা মাটির উপর খুব ভালোভাবে এইভাবে পুঁতে দিব। আর এবার ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এই ছায়াটা এদিকে হেলে আছে। আর এইবার যদি আপনি এখানে কতক্ষণ অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন এই ছায়াটা পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেছে। তবে হ্যাঁ, আমি অপেক্ষা করব না, কারণ এটা আমার নানির বাড়ি আর আমি জানি কোনটা পশ্চিম। তাহলে আর কি, চলো এগিয়ে যাই। আমি এখন পশ্চিম দিকে যাব, কারণ পশ্চিমে আমার নানির বাড়ি। এই ধরনের জঙ্গলে সবসময় নাক খোলা রাখতে হয়, কারণ জঙ্গলে আদিমকালের মানুষ প্রচুর পরিমাণ হাগু করত, তাই হাগুতে যেন পাড়া না লেগে যায়। ও এইদিকে আসুন, দেখুন এটা আমি কি পেয়েছি। এত দেখছি শেয়াল বেঙ্গল টাইগার। আসলে এই শেয়ালগুলো দেখতে অনেকটা প্রায় বাংলাদেশি বাঘের মতো দেখা যেত, আর এই কারণেই এর নাম শেয়াল বেঙ্গল টাইগার রাখা হয়েছে। এই ধরনের শেয়াল বেঙ্গল টাইগার এই জঙ্গলে অনেকগুলো আছে, বুঝলেন। আর এই শিয়ালগুলো অনেক শান্ত প্রকৃতির হয়ে থাকে। আর এই দাঁতটা দেখুন একবার, এর দাঁত দিকে বোঝা যাচ্ছে যে যাতে শিয়াল থাকলেও তাহলে কিন্তু ছাগল ছিল। ফকিনে জীবিত অবস্থায় কিন্তু ঘাস খেত, আর যেই কারণে এর দাঁতটা অনেক পরিষ্কার। এই দাঁতটা যেন একেবারে টনটনাটন। এর নাম শিয়াল বেঙ্গল ছাগল রাখা দরকার ছিল। আসল ব্যাপারটা হলো এই জঙ্গলে 1900 থেকে এই জঙ্গলে কোনো রকম গরু ছাগল নাই বললেই চলে। আর বাঘ না খেতে পেরে মারা যায়। আর শিয়াল যেহেতু পণ্ডিত, তাই সে ঘাস খাওয়াটা ভালো করেই শিখে ফেলে। এই টাটকা ঘাসের হারবাল খেতে খেতে এর প্রত্যেকটা দাঁত একেবারে মজবুত হয়ে গেছে। আসলে উদ্দীপক অনুসারে ঘাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘাস খান, দাঁত বাঁচান, যেমন তাই শিয়াল করেছে। আসলে এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। রাত হবার আগে আমাকে আস্তনা বানাতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, না হলে আমার বুড়িটা অনেক ডিস্টার্ব করবে আমাকে। আসলে যাদের বুড়ি আছে তারা বুঝে ক্ষুধা লাগলে কেমন লাগে। চলো এবার যাও যাক।
জঙ্গলে সার্ভাইভ করার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস হলো একটি ভালো আস্তানা। তবে সর্বপ্রথম আমাকে জঙ্গলের প্যাচ খুলতে হবে। মেয়েদের মতো ও মাই গড না করে আমাকে একটি ভালো জায়গা খুঁজতে হবে, যাতে করে ভালো করে রাত কাটানো যায়। এই জায়গাটা দেখুন, ওই জায়গাটা দেখে মনে হচ্ছে কেমন যেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাই না? ওইখানটায় যাওয়া দরকার। তবে এইখানে যাওয়ার পথে একটা বাধা রয়েছে, সেটা পার হতে হবে, কিন্তু কোনো উপায় দেখতে পাচ্ছি না। এমন পরিস্থিতিতে আমার কাছে দুইটা রাস্তা আছে, একটি হলো সহজ রাস্তা আর একটি কঠিন রাস্তা। আর আমি ফকিনীর নাতির মতো কঠিন রাস্তাতেই বাঁচবো আর দেখাবো কিভাবে আকাম করা যায়। কি করা চায়? এইদিকে আসো আমার সাথে, একটু সাবধানে, তাড়াতাড়ি আসো। বুঝলে, আমাদেরকে এবার নিচ দিয়ে যেতে হবে। এখানে কাটা আছে, দেখে আয় রে বাবা, আও। দূর ছাই, এই নিচে তো কয়েকটা আগাছা রয়েছে, দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর। এটা যদি একবার পায়ে গিথে তাহলে 14 গোষ্ঠীর মধ্যে বাপের নাম আগে বলবে, তাই সাবধানে, কিন্তু একটু দেখে শুনে। আরে এটা একেবারেই পাগলামি। আচ্ছা, এরা চুল পাগলামি। আরে বাপ রে, দূর ছাই, এটা মনে হচ্ছে আমাকে শয়তানের নাড়াচাড়া দিয়েছে। এই কাজটা সত্যি অনেক ফালতু। আরে বাপরে, সত্যি বলতে কি জানেন, এই কাজের জন্য আমি 1 টাকা বেশি পাবো না। জঙ্গলে আপনি কখনো এমন ধরনের কঠিন রাস্তা বাছাই করবেন না। আর এর কারণ হলো, এমন জায়গায় যদি আপনি ফেঁসে যান তাহলে আপনার নানি বসে থাকবেন আপনাকে উদ্ধারের জন্য। আর যেহেতু নানি আপনাকে উদ্ধার করবে না, সেহেতু নানার উপর ঠেকা পড়ে নেয় আপনাকে উদ্ধার করার জন্য। আমি মাইনকার চিবায় ফেসেছি। 1900 সালে এক মানবতার ফেরিওয়ালা ফেসবুক লাইভে মানবতা দেখাতে দেখাতে এমন জায়গায় এসে পড়ে, আর তারপর সে এমন জায়গায় ফেসে যায়, আর তারপর ব্যারিস্টার সুমন তাকে উদ্ধার করে। হে, এসে পড়ুন, আমি বেঁচে আছি, চলুন এবার যাও যাক। আমি এখন রয়েছি ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলের ভিতরে, আর আমি এখানে টিকে থাকার লড়াই একদিন কাটিয়ে ফেলেছি। জঙ্গলে অনেক দুর্গম আকাম রয়েছে, সেই সব রকম আকাম আমি টপকিয়ে নতুন পথে এগিয়ে গিয়েছি। আমি এখন সৃজনশীল প্রশ্নের ছোট গো থেকে বড় গোতে যেতে চলেছি। জঙ্গলের মারাত্মক চিভা থেকে বের হয়ে এখন আমি নতুন আরেকটি জঙ্গলে প্রবেশ করেছি। জঙ্গলে রাত কাটানোর সময়টা মোটেও সুবিধার নয়, আর তাই ঠিক এই কারণেই আমাকে একটু ভালো করে আস্তানা বানাতে হবে, যেখানে আমি নাক ডাকতে পারবো। আমি এখানে আজকে একটা আস্তানা বানাতে যাচ্ছি। আস্তানা বানানোর সবকিছুই জন্য এখানে রয়েছে। নিচে রয়েছে খড়কুটা আর উপরে বাস, এর জন্য ভালো কম্বিনেশন। হ্যাঁ, এদিকে আসো, বেশ দারুণ। এই দেখো, এই জায়গাটা সবচেয়ে পারফেক্ট হবে শেল্টার বানানোর জন্য, বুঝলে? আর এই মুহূর্তে আমার চান্দির মধ্যে ভালো ভালো শয়তানি বুদ্ধি এসেছে। তবে আমি যদি এই জায়গায় ভালো একটা ঘর বানাই তাহলে মানুষ ভাববে আমি এখানে হানিমুন করতে এসেছি, আর তাই আমি সাধারণ জিনিস বানাবো। চলো ওইখান থেকে পাতার ব্যবস্থা করে নিয়ে আসি। আর এইবার দেখো, এখানে এখানে বেশ অনেক পাতা রয়েছে, আর এইবার আমাকে এই সব পাতাগুলো কেটে নিতে হবে, আর আমি ছুরিটা ব্যবহার করব। এই তো, আর কয়টা? এই ক্ষুদ্র ক্ষুদ্র গাছের পাতা দিয়ে আমি আমার বিছানা তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, এটা বেশ হয়েছে, তবে আমার আরো কিছু চাই। আর এখানে অনেকগুলো রয়েছে, আর এখানে কিপটামি করা কোনো রাস্তাই নেই, আর তাই মনের মতো করে আমি প্রাকৃতিক শপিং করব। এই ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গল হচ্ছে ক্ষুদ্রতম নানির বাড়ি। এইবার এই সকল পাতাগুলোকে সেই বিছানার কাছে নিয়ে যাব, আর এইবার এগুলোতে ঘর বানানো যাক। আমি এই সকল পাতাগুলো এখানে সারি সারি করে সাজিয়ে দিব, আর মাথার উপরে এখানে অনেক বাঁশ রয়েছে দেখুন, সুতরাং প্রাকৃতিক ছাউনি ব্যবস্থা হয়ে গেছে। আর এইবার শুধু ঘুমিয়ে রাত কাটানোর পালা। সেই বানাইছি ভাইয়া, সেই হইছে। হ্যাঁ, আরে ভালোই তো আনিয়েছি। আর এবার চলো, পেটের ভিতর নারী বুঝে তিরিং বিরিং করছে। ওই পিছনে একটা নদী আছে, দেখি কিছু মাছ ধরবো, যদি থাকে আর কি, থাকবে ইনশাল্লাহ। নদী মানেই যে মাছ সেটা কোনো জায়গায় লেখা নাই, আর তাই আগেই ফাল পেরে লাভ নেই। চলো গিয়ে দেখি। মন চাইলেই নদীতে নামা উচিত নয়, কারণ নদীর কুমির আপনার খানো লাগে না।
কুমিরের কথা চিন্তা না করে নামলে মারা খেতে হবে। আমার জানা নেই এই নদীতে মাছ আছে কিনা, তবে কি জানেন এখানে ঝাঁপ দিতেও একটু ভয় লাগছে। কুমির খালুরা নিশ্চয়ই আমাকে জামান আদর করবে না, তার চেয়ে বরং আমি ওই কিনারা দিয়েই দেখি। শুধু আমি সিদ্ধান্ত নিতে পারছি না। হই, তুমিও নিচে নেমে এসো। দাঁড়াও, আমি ধরছি। আসলে আমার জানা নেই এখানে মাছ আছে কি নাই, তবে এই পানির এদিকে কিছু বুদবুদ দেখা গিয়েছিল, আর তাই আমাকে ওই দিকটাই যেতে হবে। তবে ভয়ে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে। এই দিকটাই এসে পড়ো। ভালো করে মাছ ধরার জন্য প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন হয়, আর যদি আপনার ধৈর্য এক বদনা পরিমাণ হয় তাহলে আপনার দ্বারা মাছ ধরা সম্ভব না। আপনাকে মনে রাখতে হবে মাছ ফুটপাতে সস্তা জিনিস নয়। 1900 সালের অধিবাসীরা 10 বদনা ধৈর্য নিয়ে মাছ ধরতে যেত, তাই তারা মাছ পেত। একটি মাছ আমার পায়ে লেগেছে। কপাল ভালো থাকলে মাছ এমনি আসবে। ঠিক ওই মাছটাই আমার বের জায়গায় বাড়ি দিয়ে চলে গেছে। পাজি ইতর কোথাকার। এই বদমাসটা এদিকে আছে। ধরে ফেলেছি। বেটা কামড়ে ধরেছে। এটা তো বেশ, ও এ তো দেখছি ভালোই বড়। জীবনে এই প্রথমবার খুব ভালো মাছ ধরেছি ভাইয়া, সেই হয়েছে। জঙ্গলে মাছ পাওয়া মানে একটি নোবেল পাওয়ার সমান। মাছ আপনাকে প্রোটিন দিবে, কিন্তু নোবেল আপনাকে কিছুই দিবে না। তবে সাথে নোবেল থাকলে আপনার দাম থাকবে অনেক বেশি। তাই উদ্দীপকের মতো নোবেলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তোমাকেও ধরতে হবে নাকি? ঠিক আছে, আসো। আমরা মাছে ভাতে বান্নালি, তাই একবার মাছ পেয়ে গেলে আমরা সবকিছুই ভুলে যাই। এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি দরকার হলো আগুন। আমাকে এখন আগুনের ব্যবস্থা করতে হবে। উদ্দীপকের মধ্যে জঙ্গলে হট হওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এখানে যেই খড়খড়গুলো রয়েছে এগুলো বেশ আগুন জ্বালানো যায়, তবে শুকনো হওয়া চাই। এখানে আছে অনেকগুলো। আর এই বাঁশের ফাইবারগুলো দেখেন, এগুলো আরো ভালো। আজকের অ্যাডভেঞ্চারটা ভালোই হলো। নানির বাড়ি বলে কথা। চলো এবার যাই। সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমাকে আগুন জ্বালাতে হবে। তবে চুলপাকলিমি করে প্রাচীন পদ্ধতিতে আগুন জ্বালানোর কোনো দরকার নেই। এখন এই আগুনটাকে খুব ভালোভাবে জ্বালাতে হবে। আগুন জ্বালানোর পর আমাকে মাছটাকে রান্না করতে হবে। মেয়েদের বুঝিয়ে দিতে হবে লাগবে না আমাদের নারী, আমরা হাতেই সব পারি। চোখের সামনে সুস্বাদু খাবার রান্না হওয়া আর সুন্দর রাত কাটানো, এই দুটাই জন্য একটি রোমাঞ্চকর ব্যাপার। এমন পরিবেশ সত্যিই চমৎকার। আমি এর ঘ্রাণ পাচ্ছি। এবার খেয়ে তো দেখি কেমন হয়েছে। এটা তো দারুণ হয়েছে। যদিও মশলা লাগাইনি, তবু ফ্রাই হওয়ার কারণে ভালোই লাগছে। আসলে পুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর হ্যাঁ মেয়েরা, তোমরা শুনে রাখো, তোমরা তো ভাত তরকারি পোড়াও, সেটা কিন্তু আবার ভালো লাগবে না। সাবধান, জামাই মারবে কিন্তু। সারাদিন আকামের পর এমন সুস্বাদু খাবার পাওয়াটা স্ক্রিপ্টের ব্যাপার। আমি এখন ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলে আছি। টিকে থাকার লড়াইয়ে চুল পাকনামি করেছি। আপাতত আমি এক রাত কাটিয়ে দিয়েছি। আপাতত রয়েছে একটি নদীর ধারে। নদী ভরা জল যেন একটি রোমান্টিক দৃশ্য ধারণ করেছে। টিকটক করার জন্য এটি একটি আদর্শ একটি জায়গা।
এই সময়টাতে এই বাতাস আর প্রকৃতির সাথে এক কাপ চা হাতে নিয়ে উইমেন বলতে বলতে নদী চালাতে বলে ভালোই লাগতো। মেয়েদেরকে নিয়ে মজা করা একদমই ঠিক নয়। মেয়েরা তো একটু একটু নেকামি করবেই, মেয়েরা নেকামি করলে মানায়। ও এদিকে আসুন, দেখুন কি পেয়েছি। এই সকালের নাস্তা দেখি, দেখুন একবার। এটা হচ্ছে গ্রাস হোপার। আমায় এবার এটা খেতে হবে। ফালতু খেতে এটা। একটি পোকা খাইছে ভাইয়া, সেই হয়েছে। এটা খেতে অনেকটা পচা মূলার মতো। মূলা খাইছি ভাইয়া, সেই হয়েছে। ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলের আবহাওয়াটা ফকিন্নির মতো কতক্ষণ পর পর পাল্টে যাচ্ছে। আর এখন ফাটাফাটি গ্রামের মোটামুটি জঙ্গলে বাতাসের মৌসুম চলছে। এমন আবহাওয়া দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি অথবা ঝড় হতে পারে। এই আবহাওয়াটা এক্স গার্লফ্রেন্ডের রূপ নিল মনে হচ্ছে। এর সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আসলে এই দুজনকে বোঝায় অনেক কঠিন ব্যাপার। হাই লেভেলের ছলনাময়ী। বেশ, এবার এই দিকটাই দেখো, আমাদের নিচে যেতে হবে। এটা কিন্তু বৃহত্তম পাহাড়, আর এইবার আমাকে নিচে যাওয়ার জন্য লসাগু করতে হবে। আরে দূর উৎসাহে লসাগুর নিয়ম পেয়ে তো ভুলে গিয়েছি। কোন সূত্র দিয়ে কোন ক্যালকুলেশন করবো কিছু বুঝতে পারছি না। গণিত স্যারের ভিডিওটা দেখলে অনেক হাসবে। পিতা পুত্রের অঙ্ক দিয়ে আমি এখন এখান থেকে নেমে পড়বো, কি বলেন? আমরা জানি সাগরে মাছ অতি, অতএব সুতরাং পিতা পুত্রের চেয়ে বড়। দুঃখিত, আমি গণিত মুখস্থ করেছিলাম, বলে গিয়েছি। হোগায় ব্যথা পেয়েছি। হ্যাঁ, এবার তুমি নামো, সাবধানে নামো। হ্যাঁ, ক্যামেরাটা নামোই তো। এখন যে বাতাস চলছে এটা ঘূর্ণিঝড় মুখার একটি বাতাস, আর এই বাতাসের কারণেই সব জায়গায় কম বেশি ঝড় হচ্ছে। আকাশের অবস্থা 12টা বেজেছে, আর কিছুক্ষণ পর 13টাও বাজতে পারে। তাই 14টা বাজার আগে আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। বাতাস যেন বেড়েই চলেছে। এখন খাঁচা ফ্যানের মতো মারাত্মক বাতাস হচ্ছে, যে কারণে সঠিক দিক দিয়ে যাওয়াটা অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এমন জঙ্গলে এসির মতো এত মারাত্মক বাতাস দেব কখন আশাও করিনি। এটা ঘূর্ণিঝড় মুখার মারাত্মক বাতাস। এই দিকটায় সাবধানে আসো। আরে ওই দিকটায় দেখো, একটা নদী দেখা যাচ্ছে। আর এবার আমাদেরকে ওই দিকে যেতে হবে। এই সমুদ্রের পানিগুলোকে দেখো। এই সমুদ্রের দেবগুলো মেয়েদের মতো কমর ধুলাচ্ছে। সমুদ্রের মাঝে কমর ধুলাইয়া বন্ধুর এক গার্লফ্রেন্ড এইভাবে কমর ধুলাইতো, একেবারে এই ঢেউয়ের মতোই। আর এইবার চলো আনন্দ করা চায়। এরপর আমি আর আমার ছোট ভাই ক্যামেরাম্যান এই এসির মতো মারাত্মক ঝড়কে এনজয় করলাম। এই প্রকৃতির পাতার জন্য অন্তরের ভিতরে গিয়ে ছ লেগে দিয়েছে। মনের ভিতরে এতটা আনন্দ এসেছিল, নাগিন দেখছে নাচতে ইচ্ছে করছিল। কিন্তু দুঃখের বিষয় হলো আমি নাচ পারি না। সুখের সময় সবসময় আসে না, আর যখন আসে তখন খুব ভালো করে এনজয় করতে হবে। এই ফকিনীর নাতিগুলোকে দেখুন কিভাবে উপরে উড়ে যাচ্ছে। প্রবল বাতাসের কারণে এগুলো উড়ে যাচ্ছে। এটা অনেক কঠিন কাহিনী। বাতাসটা মোটেও সুবিধের নয়। এটা হচ্ছে পাগলা হাওয়া তোরে। যাই হোক, এটা মারাত্মক হতে পারে। মুখের বাতাস দূর থেকে সতর্ক থাকলেও কাছ থেকে সেটা সতর্ক। আকাশ পর্বত চিনতে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মাথায় ঠাডা পড়ার সম্ভাবনা আছে। জানা নাই কোন আফগান ফ্রেন্ডের দোয়া কবুল হয়ে গিয়েছে, কারণ মেয়েরা শুধু কথায় কথায় গজব গজব করে। আমাকে খুব তাড়াতাড়ি সবটি জায়গায় যেতে হবে, কারণ বিপদ কারো খানু লাগে না। পানিতে অনেক ঢেউ উঠছে, ঢেউর সাথে খাতির লাগিয়ে চলতে হবে। তাই সব সময় আপনাকে নিজেকে সামলে নিতে হবে। টিকে থাকার লড়াইয়ে
চোখ কানকে সবসময় ঘুমিয়ে রাখতে হবে। সমুদ্রের ঢেউকে ভয় পেলে একদমই চলবে না, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। দেখতে পাচ্ছেন, বয়কে জয় করতে হবে, ঢেউয়ের সাথে খাতির লাগিয়ে চলতে হবে। বাড়তি খাতির লাগিয়ে কোনো লাভ হবে না। এইভাবে কিছুক্ষণ চলার পর আমি টাইটানিকের জাহাজ দেখতে পাই। আরে ওই তো টাইটানিক আসছে। হেই, মেয়েদের মতো করলে হবে না, এখন একটু ফাইজলামি করতে হবে। আমার 2 পা উপরে দিয়ে ঝাঁকানাকা করতে হবে। আরে বাহ, কায়দাটা কাজে লেগেছে, দেখুন আসতেছে।